ধ্বংসস্তূপের নিচে পড়া এক মহানগরী, তবুও ইসলামী প্রজাতন্ত্রের গর্ব হয়ে উঠছে ইরানি পতাকা। বুধবার সকালে তেহরানের রাস্তায় ধ্বংসাবশেষের মাঝেই প্রার্থনা করতে দেখা যায় সাধারণ মানুষকে। বোমা আর বিস্ফোরণের শব্দের মধ্যেই এদিন অদ্ভুত এক স্বাভাবিকতা দেখা গেছে তেহরানের সুপার শপগুলোতে। শহরের স্ট্রিট শপগুলোতে মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি অয়েল পাম্পগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। তবে চলাচল স্বাভাবিক মনে হলেও গোটা শহরে বিরাজ করছিল থমথমে পরিস্থিতি। যদিও এই শান্ত পরিস্থিতির আড়ালেই দানা বাঁধছে চরম ক্ষোভ। প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমদ খাতামি অন্তহীন যুদ্ধের হুঙ্কার দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইরান ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে থাকলেও দেশের নাগরিকরা মানসিক ও সামরিকভাবে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। এদিকে খামেনি পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যত দ্রুত সম্ভব একজন নতুন নেতা নিযুক্ত করা হবে। বিশেষজ্ঞ পরিষদ শিগগিরই খামেনির উত্তরসূরির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। অন্যদিকে অপারেশন রোয়ারিং লায়নের ১০০ ঘণ্টায় বড় সাফল্যের দাবি করেছে ইসরায়েল। আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, এর মাধ্যমে ইসরায়েল যুদ্ধের প্রথম ধাপ পূর্ণ করবে এবং আরো জোরালো শক্তি নিয়ে লড়াই করবে। এ সময় F-35 যুদ্ধবিমানের সাহায্যে ইরানের একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও জানান ডেফরিন। আজ আমরা অভিযানের উদ্বোধনী ধাপ সম্পন্ন করেছি। এই সময়ে অধিকাংশ ইরানি নেতৃত্বকে নির্মূল করা হয়েছে এবং অর্জিত হয়েছে আকাশপথের শ্রেষ্ঠত্ব। আমাদের বিমান বাহিনী ইরানের বিমানকে ভূপাতিত করেছে। F-35 যুদ্ধবিমানের মাধ্যমে এটি বিশ্বের প্রথম কোনো মানবচালিত বিমান ভূপাতিত করার ঘটনা। যুদ্ধের মধ্যে ইহুদি সম্প্রদায়ের পুরিম উৎসব পালনে রাস্তায় উল্লাসে মেতেছে জেরুজালেমের বাসিন্দারা। প্রাচীন পারস্যে গণহত্যা থেকে ইহুদিদের মুক্তির উদযাপন স্মরণের কথা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এই যুদ্ধের সময়ও আমরা উদযাপন করছি। আমরা কাউকে ভয় পাচ্ছি না। আমরা এখানে আনন্দ উদযাপন করছি। আমি বলতে চাই যে খামেনির মৃত্যুতে আমরা খুব খুশি। ঈশ্বরকে ধন্যবাদ। এদিকে জাতিসংঘ এই পাল্টাপাল্টি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান তদন্তে বলা হয়েছে, ইরানি জনগণ একটি বৃহৎ আকারের সামরিক অভিযানের মধ্যে আটকা পড়েছে, যারা অভ্যন্তরীণভাবেও এমন সরকারের অধীনে রয়েছে যার রয়েছে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ রেকর্ড। এই অবস্থায় দেশটিতে মানবিক সংকট চরম আকারে পৌঁছেছে। রং খেলাকে কেন্দ্র করে ভারতের রাস্তাঘাট আর পাড়া মহল্লা মেতে উঠেছে উল্লাসে। বুধবার হোলি উৎসব উদযাপনের সবাইকে নিয়ে নাচে গানে মুখরিত হয়ে ওঠেন হিন্দু ধর্মাবলম্বীরা। ছোট বড় ছেলে মেয়ে সবার মুখে হাসি, চোখে উচ্ছ্বাস। একে অপরকে রং লাগানো, গানের তালে নেচে উঠে হাসি আর আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় দিনটি। ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় হোলি বা দোলযাত্রা। এটি বসন্তের আগমনের সাথে মন্দের উপর ভালোর জয়ের প্রতীক হিসেবে উদযাপিত হয়। আর সেই খুশি ছড়িয়ে দিতে নাচ গান আর রঙের ছোঁয়ায় মেতে ওঠেন ভারতের হিন্দুরা। তাদের কাছে হোলির এই আনন্দে মেলে ইতিবাচক বার্তা। হোলির মূল বার্তা হলো শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব। এই দিনে আমরা সবাই ভাই বোন, জাত ভেদাভেদ ভুলে একসাথে মিলিত হই এবং এই উৎসব পালন করি। এই উৎসব সম্প্রীতির বার্তা দেয়, যেখানে আমরা সবাই এক রঙে রঙিন হই, আর সেই রং হলো ঈশ্বরের রং। উত্তরপ্রদেশের রাস্তা জুড়ে আনন্দের উচ্ছ্বাস। ধনী দরিদ্র সবাই মিলে হাসি আর আবিরে মেতে উঠেছে। এই আনন্দ সকল সম্প্রদায়ের মানুষকে যেন এক কাতারে নিয়ে এসেছে। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যেও বেশ বড় পরিসরে পালিত হচ্ছে দোল উৎসব। দূর দূরান্ত থেকে অনেকে এই উৎসবে যোগ দিতে এসেছেন। মানুষের প্রচন্ড ভিড় থাকলেও গান আর রং খেলার আনন্দে ভোগান্তি ভুলে যান ভক্তরা। যদিও এখানে ভিড় অনেক বেশি, তবে হোলির উদযাপন একবারে ভিন্ন। আজকের পরিবেশটি খুবই রঙিন, একই সাথে আমাদের মনও রঙিন, কারণ আমরা সবাই একসাথে হোলির আনন্দ উদযাপন করেছি, দুঃখ বেদনা ভুলে। নতুনত্ব ও পুনর্জাগরণের প্রতীক এই হোলি। হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার চিরন্তন প্রেমের সঙ্গেও এই উৎসবটি জড়িয়ে আছে।
ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে পশ্চিমা মিত্রদের মধ্যে কার্যত একা হয়ে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার দক্ষিণ স্পেনের নৌ ও বিমান ঘাঁটিগুলো আমেরিকান বাহিনীর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির পর ট্রাম্প প্রশাসন মাদ্রিদের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছে। তবে এর জবাবে আরও কড়া বার্তা দিয়েছেন সানচেজ। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। হাজারো মানুষের ভাগ্য নিয়ে আমরা রাশিয়ান রুলেট খেলতে পারি না। এই যুদ্ধের ফলে কোনো ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা তৈরি হবে না, বরং বাড়বে অর্থনৈতিক অনিশ্চয়তা আর জ্বালানির দাম। স্পেনিশ সরকার এবং এদেশের মানুষ এই বিপর্যয়ের বিরুদ্ধে। আমাদের অবস্থান পরিষ্কার, যুদ্ধের বিরুদ্ধে না বলুন। সানচেজ স্পষ্ট করেছেন, কেবল প্রতিশোধ বা বাণিজ্যের ভয়ে তিনি কোনো অন্যায়ের সহযোগী হবেন না। তার মতে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে চালানো এই হামলা কোনো সমাধান আনবে না। যেখানে ব্রিটেন, ফ্রান্স বা গ্রিসের মতো ইউরোপিয়ান মিত্ররা সাইপ্রাস ইস্যুতে সামরিক সহায়তা পাঠাচ্ছে, সেখানে সানচেজ কূটনীতি আর সংলাপের ওপরই জোর দিচ্ছেন। আন্তর্জাতিক আইন যা আমাদের সবাইকে রক্ষা করে, তা লঙ্ঘন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের ইউরোপিয়ান মিত্রদের সাথে একটি সমন্বিত এবং কার্যকর সমাধানের জন্য কাজ করে যাব। আমরা কারো হুমকির ভয়ে আমাদের মূল্যবোধ আর স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বাণিজ্যিক হুমকির মুখে স্পেন একা নয়। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এই হুমকির কড়া জবাব দিয়েছে। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইইউ ইন্ডাস্ট্রি কমিশনার স্টিফেন সেরজুনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেনের বিরুদ্ধে যে কোনো বাণিজ্যিক পদক্ষেপ মানি তা পুরো ব্লকের বিরুদ্ধে হুমকি দেয়া। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাণিজ্যিক বিষয়ে যে কোনো সদস্য রাষ্ট্রের উপর আসা হুঁশিয়ারি মানেই তা সংগতভাবে ইউরোপিয়ান ইউনিয়নের উপর হুমকি। এই বিষয়টি সরাসরি ইইউ এর এখতিয়ারভুক্ত এবং আমরা এটি সেভাবেই মোকাবিলা করব। এদিকে নেটো মিত্রের এই দ্বন্দ্বে শঙ্কিত হয়ে পড়েছেন পর্যটক ও সাধারণ ব্যবসায়ীরা। বার্সেলোনার রাস্তায় ঘুরতে আসা আমেরিকার পর্যটকদের কণ্ঠেও ঝরেছে অনিশ্চয়তার সুর। অনেক স্প্যানিশ নাগরিক মনে করছেন, ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্তে বিনিয়োগ ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। I'll be honest, I'm not a supporter, okay, of that situation. I would prefer that we had a more stable leader over there. Unfortunately, we don't, so. মাদ্রিদের পত্রিকাগুলোর শিরোনামে এখন শুধুই ট্রাম্পের বাণিজ্যিক অবরোধ আর সানচেজের শান্তির বার্তা। জাতীয় মর্যাদার প্রশ্নে আপোষহীন সানচেজ এখন পুরো বিশ্বের কাছে শান্তির এক নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চাইছেন। সাউথ কোরিয়ার রাজধানী সিউলের একটি পেট্রোল স্টেশনে বুধবার বেশ সকাল থেকেই গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কায় অনেক চালক আগেভাগেই জ্বালানি কিনে রাখতে পাম্পে ভিড় করেছেন। চালকদের আশঙ্কা, ইরানে যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম আরও বাড়তে পারে, বিশেষ করে যদি ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ রাখে। আমার মনে হচ্ছে আজকের দামই হয়তো কিছুদিনের জন্য সবচেয়ে কম, তাই ট্যাঙ্ক ভরতে এসেছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থা অনেকটা ভিন্ন। শোনা যাচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তাই যুদ্ধ যত দীর্ঘ হবে তেলের দাম তত বাড়বে। যদিও কোথাও আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার দৃশ্য দেখা যায়নি, তবে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ সময়ের তুলনায় গাড়ির লাইন বেশ দীর্ঘ। সাউথ কোরিয়া তেল উৎপাদন করে না। আন্তর্জাতিক পরিস্থিতি দিন দিন আরো জটিল হচ্ছে। এর সঙ্গে ওয়ন ডলারের বিনিময় হারও বাড়ছে। সব মিলিয়ে বিষয়টি খুবই উদ্বেগজনক। সাউথ কোরিয়া তাদের প্রায় সব অপরিশোধিত তেলই আমদানি করে, ফলে বৈশ্বিক সরবরাহে বিঘ্ন বা মুদ্রা বাজারের ওঠানামার প্রভাব দেশটির ওপর দ্রুত পড়ে। সম্প্রতি দেশটির কারেন্সি ওয়ন ডলারের বিপরীতে 17 বছরের মধ্যে প্রথমবারের মতো 1500 ছাড়িয়ে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপের ইঙ্গিত দিলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। সরকার বলছে দেশের কাছে প্রায় 1 বছরের জ্বালানি মজুদ আছে, কিন্তু ডলারের বিপরীতে পণ্যের দাম প্রায় 20 পণ বেড়ে যাওয়ায় আমি নিশ্চিত নই এই আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য। বিশ্লেষকরা বলছেন, ইরানের যুদ্ধ দীর্ঘ হলে এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $100 বেশি হয়ে যেতে পারে। মঙ্গলবারই ব্রেন্ট ক্রুডের দাম 60% বেশি বেড়ে 2024 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দাম বাড়লে সাউথ কোরিয়া সহ উদীয়মান অর্থনীতিগুলোর ওপর চাপ বাড়বে, যার ফলে মুদ্রাস্ফীতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং মুদ্রা বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা দিতে পারে।
থমথমে তেহরান। বুধবার সকাল থেকেই ইরানের রাজধানীর রাস্তাগুলোতে যান চলাচল ছিল অনেকটা সীমিত। সর্বোচ্চ নেতার নিহতের খবর প্রকাশের পর রাজধানী জুড়ে মানুষ শোক ও ক্ষোভের মিছিল করলেও এই মুহূর্তে নিচ্ছে প্রিয় নেতাকে শেষ বিদায়ের প্রস্তুতি। দীর্ঘ 36 বছর দেশ শাসন করা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায়ের প্রস্তুতি হিসেবে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত 10টায় তেহরানের ইমাম খোমেনি ঈদগাহ ময়দানে শুরু হবে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশের আনুষ্ঠানিকতা। টানা 3 দিন চলবে এই শোক পর্ব। এই সময় ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ ইরানিরা সর্বোচ্চ নেতার কফিনে শেষ শ্রদ্ধা জানাবেন। তবে শোক প্রকাশের কর্মসূচি জারি হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্যে জানাজা দাফনের সময় ও স্থান নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ইরানের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিল বা প্রচার সমন্বয় পরিষদ IPCC প্রধান মাহমুদ আলভি জানান, জানাজা ও দাফনের সময় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে IRGC সমর্থিত ফার্স্ট নিউজ জানিয়েছে, প্রয়াত নেতার জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে। শনিবার US ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের শিয়া জনগোষ্ঠী সহ মুসলিম বিশ্বের শোকের পাশাপাশি ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ। টানা কয়েকদিনের ক্ষোভের পর এদিন ইরাকের নাজাফে প্রতীকী কফিন নিয়ে জানাজা ও মিছিল বের করে হাজারো মানুষ। সেখানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এটি একটি প্রতীকী জানাজা, যার মাধ্যমে আমরা অত্যাচারী ও সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার নিন্দা জানাচ্ছি। তারা দেখুক, খামেনিকে হত্যা করলেও তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন। এই বিদায় অনুষ্ঠান শত্রুদের চোখে কাটার মতো বিদ্ধ। বিক্ষোভকারীদের দাবি, খামেনিকে হত্যা করলেও তার আদর্শ এবং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আরো শক্তিশালী হবে। তবে যৌথ বাহিনীর হামলা যতটা মারাত্মক ছিল, তার চেয়ে খামেনির হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরো হুমকির মুখে ঠেলে দিয়েছে। আইসল্যান্ডের ক্লেফাভিক বিমান ঘাঁটিতে এখন গর্জে উঠছে সুইডেনের সাবগ্রিপেন যুদ্ধ বিমান। আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে 6টি গ্রিপেন পাঠিয়েছে স্টকহোম। নেটোর এই বিশেষ মিশনের লক্ষ্য উত্তর মেরুতে পশ্চিমা জোটের উপস্থিতি আরও সুসংহত করা। We are here right now for the Icelandic air policing, a part of Arctic Sentry, but it also entails different activities that are being synchronized and flexibly used by NATO. রাশিয়ার নর্দার্ন ফ্লিট এবং কোলা উপদ্বীপে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি এখন নেটোর জন্য বড় উদ্বেগের কারণ। বিশেষ করে রুশ দূরপাল্লার বোমারু বিমানগুলো আর্কটিক পাড়ি দিয়ে আমেরিকা বা কানাডায় আঘাত হানার সক্ষমতা রাখে। Iceland is well, all of the Arctic would be important because that's the warning chain for attacks against the US or Canada across the Arctic. সুইডেনের তৈরি JAS-39 গ্রিপেন একটি মাল্টিরোল যুদ্ধ বিমান। এটি মাটি থেকে আকাশে বা আকাশ থেকে সমুদ্রে যে কোনো ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাত্র 10 মিনিটের মধ্যে একজন অফিসার ও 4 জন সেনার সহায়তায় এতে নতুন করে জ্বালানি ও গোলাবারুদ ভরা সম্ভব। Well, the air policing mission is basically making sure that the airspace around Iceland and the NATO airspace is safe and the Icelandic sovereignty is maintained. অন্যদিকে গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ আগ্রহ এবং সামরিক ব্যয় বাড়ানোর চাপের মুখে ইউরোপিয়ান মিত্ররা এখন নিজেদের সক্ষমতা প্রমাণে মরিয়া। আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সাইবার হুমকি এবং সাবমেরিন কার্যক্রম তাদের জন্য এখন প্রধান ভীতি। যদিও মস্কো নেটোর এই কর্মকাণ্ডকে ভিত্তিহীন আতঙ্ক বলে উড়িয়ে দিয়েছে, তবে ক্লেফাভিকের এই মহড়া স্পষ্ট করে দিচ্ছে আর্কটিকের বরফ শীতল রাজনীতি এখন অনেকটাই উত্তপ্ত। ইসরায়েল ও আমেরিকার হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব জ্বালানি বাজার। বর্তমানে হরমুজ প্রণালীতে 2000-এরও বেশি জাহাজ আটকা পড়ে আছে। এর সরাসরি প্রভাবে ইরাকে দৈনিক 1.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমেছে বলে রয়টার্সকে জানান ইরাকি পার্লামেন্টের সদস্য আলী সাদ্দাদ। জ্বালানি বিশ্লেষক জেস রলস্টন সতর্ক করেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে যার সরাসরি প্রভাব পড়ে ইরাকের উপরে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের পার্লামেন্টের তেল ও গ্যাস কমিটির সদস্য আলী সাদ্দাত জানান, স্টোরেজ সংকটে দেশটির দৈনিক 1.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমিয়েছে। রপ্তানি পথ সচল না হলে এই উৎপাদন হ্রাস শিগগিরই 3 মিলিয়নেরও বেশি ব্যারেল ছাড়িয়ে যাবে। ইরাক তার দৈনিক রপ্তানি সক্ষমতার প্রায় 3.4 মিলিয়ন ব্যারেল তেল হারাবে, তবে স্থানীয় চাহিদা মেটাতে উৎপাদন অব্যাহত থাকবে। এমএস নাও এর ওমান ভিত্তিক সংবাদদাতা ইনজামাম রশিদ জানান, ইরানের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় দেশগুলোর ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ডক্টর আনোয়ারের মতে, গালফ দেশগুলো এখন ইরানের উপর পাল্টা হামলার কথাও বিবেচনা করছে। তিনি বলেন, হরমুজ প্রণালীতে এখন 2000-এরও বেশি জাহাজ আটকে আছে। বিশ্বের জ্বালানি তেলের 20% হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়, ফলে সবচেয়ে বিপাকে পড়েছে চায়না ও ভারত। বিশেষ করে চায়না তার মোট চাহিদার 13% তেল পায় ইরান থেকে। ক্রিস্টাল এনার্জির গ্লোবাল অ্যাডভাইজার ক্রিস্টোফ রুল জানান, এই জলপথ দিয়ে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি প্রবাহিত হয় তার কোনো বিকল্প ব্যবস্থা এই মুহূর্তে বিশ্বের হাতে নেই। তবে বিশ্ব যখন সংকটে, তখন লাভবান হচ্ছে রাশিয়া। ইরান ও রাশিয়ার তেল বৈশ্বিক বাজারে প্রতিদ্বন্দ্বী হওয়ায় তেহরানের রপ্তানি বন্ধের সুযোগে পুতিন প্রশাসন প্রতি মাসে অতিরিক্ত $4.8 বিলিয়ন মুনাফা করবে। জ্বালানি বিশ্লেষক জেস রলস্টন সতর্ক করে বলেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে মুদ্রাস্ফীতির উপর আঘাত আনবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।